আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা চিড়িয়াখানায় গিয়েছি। চিড়িয়াখানা থেকে বের হয়ে এখন আমরা আলিপুর জেলের ওখানে যাব, যেটা নতুন করে মিউজিয়াম হয়েছে, ওখানেই আমরা যাব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আগের ভিডিওটা যারা এখনও পর্যন্ত দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে আসতে পারো। আমি সেই ভিডিওতে দেখিয়েছি যে আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম আর আমরা কি কি জীবজন্তু দেখেছি, তো সেই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো। তো চিড়িয়াখানা থেকে আমরা বের হয়ে গিয়েছি, এখন রাস্তা ধরে হাঁটছি। কিছুটা গেলেই আলিপুর জেল সবাই বলে, তো আমরা ওখানে যাচ্ছি। তো এখন আমরা আলিপুর জেল বা মিউজিয়ামে যাচ্ছি। তো আমরা আলিপুর জেলখানার কাছে পৌঁছে গিয়েছি। মাত্র 2 মিনিট। এই আমরা এখন হামজাকে জেলে বন্দি করে দিয়ে আমরা চলে যাব। মাত্র 2 মিনিটে এসেছি। আসলে হামজা একটা ক্রাইম করেছে, ও হলো একটা মশা মেরেছে, সেই জন্য ওকে আমরা জেলে ঢোকাতে এসেছি। তো আলিপুর জেলে এখন টিকিট কাটবো, তারপরে ঢুকছি, তারপর দেখাবো। তো এটাই সেই আলিপুর জেল, এখন সেটা মিউজিয়াম করে দিয়েছে। তো আমরা এখন আলিপুর মিউজিয়ামে ঢুকছি। তো আমরা আলিপুর জেলের ভেতরে ঢুকে গিয়েছি। এটা হলো গেট। গেট থেকে আমরা ঢুকে গিয়েছি। এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান আছে। এই ফুল গাছগুলো দেখে এত ভালো লাগছে যেন মনে হচ্ছে আমি বাড়ি নিয়ে চলে যাই। আর ওইদিকে মা কি করছে জানি না। এখানে দেখা শুরু করার আগেই আমার মা বসে পড়েছে, কখন দেখবো জানি না। কখন দেখবে তুমি? এখন তো 10টা পর্যন্ত খোলা থাকবে। কিছু বলারই নেই। আমরা একটু রেস্ট নিয়ে তারপর এই দিক থেকে স্টার্ট করব আর তোমাদেরকেও দেখাবো। তো দেখতে থাকো। বড় বোতলের জল। তো আমরা এখনো যাচ্ছি জেলের ভেতরে। এখন তো ঢুকেছি, অনেকগুলো দেখছি। তো প্রথমবার জেলে ঢুকে আমার খুব আনন্দ লাগছে। তার জেলে এসে কিরম লাগছে? জেল খাটতে পারেনি, কিন্তু জেলখানায় ঘুরে বেড়াচ্ছি। পরে নয়, এখান থেকে দেখে দেখে যেতাম। এখানে গান্ধীজি ছিল, এখানে দেওয়া আছে মানে चलो चलो करो। তো এখানে কয়েকটা জিনিস দেখার পর এখন আমরা দোতলায় উঠবো, সেই জন্য লাইনে দাঁড়িয়ে আছি। আর এখানে সিকিউরিটি গার্ডগুলো বলছিল যে তাড়াতাড়ি করে তোমরা দেখে নাও। এত তাড়াহুড়ো করছিল যে শান্তি করে কিছুই দেখা যাচ্ছিল না। তো এখন আমরা দোতলায় উঠছি, ওখানে সেলগুলো দেখবো। এখন এই যে সেলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে হলো অনেক বিপ্লবীরা ছিল। তো এখানে ওনাদের নামগুলো দেওয়া আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর সেল, মানে এই সেলে উনি ছিলেন। তো দেখতেই পাচ্ছ সিকিউরিটি গার্ডগুলো কত তাড়া দিচ্ছে, এই জন্য আমাদের তাড়াহুড়ো করে দেখতে হচ্ছে। আর যেহেতু টাইমও বেশি নেই, সেই জন্য আমাদের তাড়াহুড়ো করেই সব কিছু দেখতে হচ্ছে। এই কক্ষে ছিলেন
যতীন্দ্র মোহন সেনগুপ্ত। তো ওনারা যেই যেই সেলে ছিলেন সেই সব সেলের মধ্যে ওনাদের স্ট্যাচু করে দেওয়া আছে। তো তোমরা আসলে নিশ্চয়ই তোমাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখানে কিভাবে ওনারা থাকতেন, কিভাবে সময় কাটাতেন, সব কিছু স্ট্যাচু করে দেওয়া আছে। আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে। এখানে সব ফাঁসির মঞ্চ আছে। এই যে কক্ষগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে হলো ফাঁসি যাদের দেওয়া হতো তাদেরকে রাখা হতো, মানে যাদের ফাঁসি হবে তাদেরকে এখানে রাখা হতো। তো এখানে ফাঁসির অনেক স্ট্যাচু মতন একটা করা আছে, আর পাশে ফাঁসির মঞ্চ আছে, ওটা তোমাদেরকে দেখাবো। আগে এটা দেখে নাও, তারপরে ওটা তোমাদেরকে দেখাচ্ছি। যাদের ফাঁসি হবে তাদেরকে যেসব কক্ষেতে রাখা হতো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে আনি। এটা জেলের মধ্যে আমরা ঢুকছি। এটা জেলে, এখানটায় কয়েদিরা শুতো। এই দুজন এই কয়েদি, এখানে শোয়ার জায়গা ছিল। কতটা মানে কষ্টে থাকতো সেটা এখানে না ঢুকলে মানে বোঝাই যাবে না। এখানে যাদের ফাঁসি হতো তাদেরকে রাখা হতো আর কি, মানে যাদের ফাঁসি মানে হবে তাদেরকে এখানে রাখা হতো এই যে এই কক্ষগুলোতে। দীনেশ গুপ্তা, ওনাকে এই জেলের এই কক্ষে রাখা হয়েছিল। ওনার ফাঁসি হয়েছিল আর তার আগে এখানে এই কক্ষে রাখা হয়েছিল। এখানে এসে অনেক কষ্ট লাগছে, তাই না? দেখা যায় মানুষের প্রচন্ড কষ্ট লাগছে। এইখানটায় অরিজিনাল ফাঁসিটা হতো, এই মঞ্চ, ফাঁসির মঞ্চ ওইটা। হ্যাঁ, এটা ফাঁসির মঞ্চ। হ্যাঁ হ্যাঁ, এখানে হ্যাঁ এখানে লাশগুলো রাখতো। হ্যাঁ, এই তো এখানে হ্যাঁ, এখানে মারা গেলে ওখানটায় নিয়ে এখন। আর এটা সেই মঞ্চ, মানে ওখান থেকে দেহটা নিয়ে ওখানে রাখতো। হ্যাঁ হ্যাঁ, এটা ফাঁসির মঞ্চ। মানে দেখে যে কতটা কষ্ট লাগছে আর কি বলবো। আর এখানে ফাঁসিটা দেওয়া হতো আর ওখানে বাকি কয়েদিদের রাখা হতো যাতে ওরা এইগুলো দেখতে পারে, দেখে ওরা ফিল করতে পারে যে আর যেন না এরকম অপরাধ করে। ওই জন্য ওদেরকে ওখান থেকে দেখানো হতো। মানে কতটা কষ্টদায়ক যে একজনকে ফাঁসি দেওয়া হচ্ছে আর বাকিরা ওখান থেকে সবাই দেখতো, ওখানে বাকিদের রাখা হতো। অন্যায় করলে এরকম শাস্তি ছিল। ক্ষুদিরামের ফাঁসি এইখানেই হয়েছে। ক্ষুদিরামের ফাঁসি, তারপরে আরো অনেকজনের ফাঁসি হয়েছে। অভিনাদেশেও ফাঁসি হয়েছে ক্ষুদিরাম। আর ওখানে বাকি কয়েদিদের রাখা, মানে ওগুলো এখন যদিও বা স্ট্যাচু বানানো, কিন্তু আগে তো এরকম রাখা হতো। ওগুলো স্ট্যাচুগুলো দেখার জন্য, যে ওখান থেকে ওরাও দেখতো এখানে মঞ্চে এটা লিস্ট, মানে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং যারা তালিকায় মানে এখানে জেলের মধ্যে ছিল আর কি।
বেঙ্গলি তো কিভাবে ইংরেজরা ফাঁসি দিত, কিভাবে অত্যাচার করতো, সব কিছু এখানে ডিটেলসে লেখা আছে। তোমরা চাইলে পজ করে করে এগুলো পড়ে নিতে পারো। মানে এখানে আসলে তোমরা ফিল করতে পারবে যে তারা কতটা কষ্টে ছিল, কিভাবে তারা থাকতো। মানে সব কিছু এতটাই মানে রিয়েলভাবে দেওয়া আছে, মানে তোমরা ফিল করতে পারবে যে তাদের জীবনের সঙ্গে কী কী হয়েছে তাদের সঙ্গে। এগুলো আমার তো পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এখানে এসে। তো তোমরা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যেও। আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে এখানে এসে। এখানে পরিবেশটাই এমন, মানে তোমাদের ভালো লাগতে বাধ্য। চলো এখানে ফাঁসির এই মঞ্চে এখান থেকে চলে যাচ্ছি, এবার ওই দিকটায় গিয়ে দেখাবো। তাই তো এইসব জায়গায় হ্যাঁ হ্যাঁ, এখানে সবাই দাঁড়িয়ে থাকতো আর সবার মাঝখানে ফাঁসি হতো। এখানে ডেড বডি মানে পরীক্ষা নিরীক্ষা করা হতো যে আসলে ফাঁসি মানে ঠিকঠাক হয়েছে কিনা বা মারা গিয়েছে কিনা। এটা হলো নেহেরু কক্ষ। আচ্ছা, এটা কার স্ট্যাচু তোমরা বলতে পারবে? যদি জানো তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এটা কিন্তু নেহেরু কক্ষের মধ্যে আমরা প্রবেশ করেছি, তো এক এক করে তোমাদেরকে সবটাই দেখাবো। এটা হলো জওহরলাল নেহেরুর কক্ষ। উনি এখানে ছিলেন, কক্ষে মানে সবাইরই জেল হয়েছিল। যেই সব ব্যক্তিরা এই জেলে ছিলেন সেই সব ব্যক্তিদের ফটো বা স্ট্যাচু এখানে সব কিছুই করা আছে। তোমরা আসলে খুব ভালোভাবেই দেখতে পাবে। মানে তোমরা বুঝতে পারছো, মানে জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু সবাই এই জেলের মধ্যেই ছিলেন। মানে ভাবতেও অনেক বেশি অবাক লাগছে। তো নেহেরু কক্ষের ওখান থেকে বের হয়ে গেছি। তো এখন আমরা লাইব্রেরিতে ঢুকছি। তো এখানে মনে হচ্ছে অনেক রকম ফটো আছে। এখানে আগেকার জেলের কেমন ছিল সেই সব ফটো এখানে দেওয়া আছে, বা বিভিন্ন আরও অনেক কিছু ফটো দেওয়া আছে। তো তোমাদের দেখাচ্ছি, আর টাইম কমের কারণে আমি একটু তাড়াহুড়োর মধ্যেও আছি। বাকি অনেক কিছু তোমাদের দেখানো বাকি আছে, আর নিজের তো আগে দেখা বাকি আছে। আমি এখানে ফার্স্ট টাইম এলাম। এর আগে আর 2-3 বছর আগে এখানে মানুষজন থাকতো এই জেলের মধ্যে। এখন তাদেরকে অন্য জায়গায় শিফট করে দেওয়া হয়েছে বলে এই জেলটা এখন মিউজিয়াম করে দিয়েছে। সেই জন্য আমরা আসতে পেরেছি, তা না হলে আমাদের আসা পসিবল হতো না। হয়তো আমরা কোনোদিনও এইগুলো দেখতেই পারতাম না। যদি অরিজিনাল এখনও জেলটা থাকতো তাহলে হয়তো দেখাই হতো না। আর এই যে ফটোগুলো তোমরা দেখতে পাচ্ছ, তোমরা চাইলে কিন্তু পজ করে করে দেখতে পারো। অনেক পুরনো দিনের ফটো, তখনকার ফটোগুলো বলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ফটোগুলো অনেক ধোঁয়াশা হয়ে গিয়েছে। মানে এত বড় এরিয়া নিয়ে এই মানে জেলটা, তোমরা পারলে একবার এখানে এসে মানে ঘুরে যেও। মানে আমি পার্সোনালি তোমাদেরকে বলছি, মানে তোমরা এখানে আসলে মানে এত ভালো লাগবে কি বলবো। তো এখন আমরা অন্য আরো একটা কক্ষের মধ্যে প্রবেশ করছি। তো এখানে এই সেলটা খোলা আছে, ও মানুষজন ঢুকে দেখছে। সামনে দেখি তো এই সেলের মধ্যে ও বন্ধ আছে, মানে এইরকম বন্ধ আছে, খোলা আছে, মানুষজন দেখছে। এখানে মানুষও থাকতো। এখানে তেমন কিছু দেখাচ্ছিল না, শুধু ওই জেলের কয়েদিদের মানে কক্ষগুলো ছিল। এখানে সেম এগুলো সব আর কি আলাদা আলাদা কক্ষ। আর এটা এত বড় এরিয়া, ফের এই উপরে এখানেও দেখার অনেক কিছু আছে।
ওখানে গেলে তারপর দেখাচ্ছি। এর ভেতরে এই সেলটার ভেতরে এখন ঢুকবো, এই সেলের ভেতর ঢুকবো এখন, সেল 4। তো আমরা একটা একটা করে সেলে ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি। গোলাগুলি করে লাগবে। চলো আগে ওই ধার থেকে শুরু করি এখানে। তো এই সেলের মধ্যে ঢুকবো। তো এখানেও লেখা আছে, তোমরা পজ করে পড়ে দেখে নাও। তো এখানে অস্ত্র শস্ত্রগুলো দেওয়া আছে, তো এগুলোই আমরা এখন দেখব। এত ভিড় আর কি বলবো। আসলে ফাঁকা ফাঁকা দেখলে বেশি ভালো লাগে, এত ভিড়। আর এখানে অনেক বন্দুক রাখা আছে, ওইদিকে অনেক বোমা রাখা আছে, এগুলো সব অস্ত্র শস্ত্র। তারপর আরও একটা সেলে এলাম, এখানেও বন্দুক রাখা আছে। তো এইভাবে আমি প্রতিটা সেলে ঢুকছি আর তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা পজ করে করে সেগুলো পড়ে নিতে পারো। আর এত ভিড়ের কারণে আমি তোমাদেরকে হয়তো ডিটেলসভাবে সব কিছু বোঝাতে পারছি না। আর এখন টাইমও অনেকটাই কম সব কিছু বোঝানোর, যেহেতু 5:30 পর্যন্ত এখানে খোলা থাকবে, তারপরে বন্ধ করে দেবে। সেই জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যেই সব কিছু দেখাচ্ছি। তো তোমরা পজ করে করে পড়ে নিতে পারো। এই আর একটা সেলে ঢুকছি। এইভাবে প্রত্যেকটা কক্ষে এরকম আছে। আর ভেতরে দেখালাম না, যেহেতু অনেক ভিড়। তো ওখান থেকে আমরা বের হয়ে গিয়েছি। তো এখানে প্রচুর লাইন পড়েছে, সেই জন্য আর ভেতরে যাব না। এবার আমরা ওই সাইডের দিকে যাচ্ছি। তো এখানে দেওয়া আছে যারা বন্দি থাকতো জেলের মধ্যে, তাদের জীবনযাপন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ইংরেজরা কিভাবে অত্যাচার করতো সেগুলো আর কি স্ট্যাচুর আকারে সব কিছু দেওয়া আছে। তো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাই। তো এখন আমরা লাইন দিয়ে ঢুকছি। তো এখানে প্রথমে দেখানো হচ্ছে স্ট্যাচুর আকারে যে ঝাঁট দিচ্ছে, এদিকে স্নান করা দেওয়া আছে। তো তোমাদেরকে পরপর না দেখালে তোমরা বুঝতে পারবে না, তো তোমাদেরকে পরপর দেখাচ্ছি। তো এরপরে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমার ভাই করেছে। আমি আর ভেতরে ঢুকিনি, যেহেতু অনেক বেশি ভিড় ছিল, আমার আর ভালো লাগছিল না। তো আমি দেখেছি আর ভিডিও আর করিনি, ও ভিডিও করেছিল বলে। তো আমি বাইরে থেকে একটু দেখেছি, তারপরে ওই বাকিটা সব কিছু দেখিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এখানে যারা জেলে থাকতো তাদের জীবনীটা তুলে ধরা হয়েছে, যে কিভাবে তাদেরকে দিয়ে কাজ করানো হতো। মোটামুটি অনেক শাস্তি সাজা, তারপর যে একটা এখানে কতজন ছিল মনমরা হয়ে বসে আছে। তো এখানেও যেমন দেখানো হচ্ছে যে জেলের মধ্যে একজন লিডার আছে, তার কথাই সবাইকে চলতে হয় এবং তার সেবা করতে হচ্ছে। তো এই সব কিছুই আর কি জেলের মধ্যে হয়।
এটা বাস্তবেই হয়, সেটা এখন এটা ফুটিয়ে তোলা হয়েছে স্ট্যাচুর মাধ্যমে। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটা। আর এই ভিডিওটা যেহেতু আমার ভাই করেছে সেই জন্য একটু হয়তো ক্যামেরাটা নড়ে যাচ্ছে, সেটা একটু মানিয়ে নিও। এখানে যেমন দেখানো হচ্ছে যে জেলের মধ্যে সবাই কীভাবে রান্না করতো, আর এখানে আমি দেখতে পাচ্ছি গার্ডেরা হলো খুব তাড়াতাড়ি সবাইকে বের করে দিচ্ছে, মানে দেখতেই দিচ্ছে না কিছু, যেহেতু এতটা পরিমাণে ভিড় হয়েছে যে গার্ডেরা কোনো কিছু মানে ভালোভাবে দেখতেও দিচ্ছে না, যে ভালোভাবে যে দেখবো তারও সুযোগ পাচ্ছি না। তো এইভাবেই হলো দেখতে হচ্ছে, যেহেতু ভিড়ের কারণে এটা হচ্ছে, এটা ওনাদেরও কোনো দোষ নেই। জেলের মতন এসে করে করে যাচ্ছে। এখানে দেখা হচ্ছে জেলের মধ্যে যারা থাকে তারা কীভাবে জামা কাপড় পাচ্ছে, এইসব কিছু দেখানো হচ্ছে। এ তো আবার আসাম। তো ওখান থেকে বের হয়ে আমরা আবার অন্য জায়গায় চলে আসি, অন্য বিল্ডিংয়ের সামনে। তো আমরা উপরে এই দিক থেকে যাব, গিয়ে চারিদিকটা ঘুরে দেখাবো। মানে জেলের মধ্যেও আরও একটা বিল্ডিং আছে, মানে প্রতিটা অনেকগুলো বিল্ডিং আছে, তার মধ্যে থেকে ভাগ ভাগ করা আছে। তো এই বিল্ডিংয়ের মধ্যে অনেক কিছু আছে, তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে। তো প্রথমে একটা রুমে ঢুকছি, তো এই রুমের মধ্যে ঢুকলাম। তো এখানে অনেক রকম অ্যাওয়ার্ড আছে, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড এখানে রাখা আছে, তো তোমরা দেখো। তো তারপরে আবার আমরা অন্য একটা রুমে যাই সেখানে দেখার জন্য। তো এখানে ভয়েসটা দিইনি, যেহেতু অনেকটা চিৎকার চেঁচামেচি হচ্ছিল, সেই জন্য আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি। তো এই যে রুমে ঢুকছি, এই রুমে রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন যে মুখ্যমন্ত্রী রয়েছে, ওনার অনেক ফটো, তারপর বই, অনেক কিছু এখানে রয়েছে। মানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওনার অনেক ফটো, বই এখানে রয়েছে। তো তোমরা এক এক করে দেখতে থাকো। লেখা লাইব্রেরি আছে। তো এখানে এত বেশি চিৎকার চেঁচামেচি হচ্ছিল যে আমি এখন ভয়েসটা একদমই দিতে আমার ইচ্ছা করছে না। আর এখানে আমি যাচ্ছিলাম আর পেছন পেছন হলো আমার ভাই ভিডিও করছিল, আমিও ভিডিও করছিলাম। তো এখানে কয়েকটা বাচ্চা ছিল, অতিরিক্ত চিৎকার করছিল। তোমরা যদি ভিডিও একটু একটু শুনে থাকো তো জানতে পারবে যে এত বেশি চিৎকার চেঁচামেচি করছিল যে ধারণারও বাইরে। আমার প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগছিল ভিডিও করতে, এতটা অসুবিধা হচ্ছিল। বন্দুক দিয়ে কি করবো। তো এখন আমরা দোতলায় উঠছি, তো দোতলায় উঠে দেখবো যে কী আছে উপরে। তো দোতলায় অনেকগুলো রুম আছে, তো একটা একটা করে রুম তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাতে হবে। মানে এতগুলো রুম আছে, মানে আমি পুরো রুমগুলো দেখে শেষ করতে পারবো না বলে মনে হচ্ছে। তো এই রুমটা এখানে এগুলো আছে, তো আরও পাশের রুমে গিয়ে আবার দেখাচ্ছি। এই রুমে আছে অরবিন্দ ঘোষের পুরো জীবনী, যত কিছু লেখালেখি সব কিছু, এখানে বই সব কিছু আছে এই রুমে। নিচে এটা দোতলার উপরে
এখন আমরা এই রুমগুলো তো দেখানো হয়ে গেছে, ওইটা দেখাবো। এখানে অনেক সুন্দর সুন্দর সব স্ট্যাচু করা আছে। এই রুমগুলো কিন্তু সব কটা একই রকম দেখতে, কিন্তু ভেতরে সব কিছুই কিন্তু আলাদা। এই রুমে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের সব কিছু মানে বই, আরও অনেক ফটো সব কিছু যেমন এই রুমে আছে, তেমন পাশের রুমে আরও আরেকজনের মানে আছে এইরকমভাবে কবিদের, তারপরে বিপ্লবীদের সমস্ত কিছু এরকম রুমে প্রতিটা রুমে দেওয়া আছে। তোমরা যে এই লাইনটা দেখতে পাচ্ছ এটা হলো শো এর জন্য, যেটা 3 টাইম হয়, কিন্তু আমরা দেখতে পারবো না যেহেতু রাত হয়ে গেছে সেই জন্য। তো 5:30টা বেজে গেছে, বন্ধ হয়ে গিয়েছে, সেই জন্য সবাইকে বের করে দিচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি, বের করে দিচ্ছে সবাইকে, লাইট এক এক অফ করে দিচ্ছে, যেহেতু আমরা পুরোটা আজকে তেমন ঘুরতে পারলাম না, একটু কিছুটা বাকি আছে সেইটা ঘোরা। তো সেটা আবার যখন আসবো আবার দেখা হবে। আর তোমরা অবশ্যই এখানে একবার এসে ঘুরে যাবে, খুব ভালো লাগে। তো 5:30টা বেজে গেছে, এবার আমাদের এক এক করে সবাইকে বের করে দিচ্ছে। তা আমরা একটু ভাবলাম হাফ জিনিস দিয়ে বসি, হাফ জিনিস না, আর কিছুটা কয়েকটা জিনিস, কয়েকটা রুম দেখা বাকি ছিল, তারপর অলমোস্ট দেখা হয়ে গিয়েছে। আর ওইদিকে একটা এই লাইন করেছিল বলে দেখা হয়নি। চলো পরে আবার যখন আসবো তার নেক্সট টাইম দেখা হবে। তো আমার খুব বেশি ভালো লাগলো দেখে। তোর কেমন লাগলো বল? ভালো, অনেক বেশি ভালো লেগেছে। তো চলো একেবারে বাইরে গিয়ে কথা হচ্ছে, অনেক বাঁশির আওয়াজ পাচ্ছে তোমরা, তো আমাদেরকে তাড়ানোর জন্য এটা বাজানো হচ্ছে। 5:32 মানে 5:30 পর্যন্ত। তো চলো বাইরে গিয়ে কথা হচ্ছে, দেখতে থাকো। তো আমরা লাস্টে এই দূর থেকে দেখে দেখে যাচ্ছি। তো আমরা জেল থেকে বেরিয়ে যাচ্ছি, অনেক দুঃখ লাগছে, মানুষ বের হলে আনন্দ হয়। তো বেরিয়ে যাওয়ার আগে লাস্ট মতন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমরা বের হয়ে যাচ্ছি সবাই মিলে। এখান থেকে ব্যাগগুলো যেগুলো জমা দিয়েছিলাম ওগুলো নিয়ে নেব, তারপরে বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা জেল থেকে বেরিয়ে গেছি, খুবই মনে কষ্ট আমাদের। তো এখন একেবারে গাড়ি ধরবো, গাড়ি উঠে তারপর কথা হচ্ছে। এখন আমরা শিয়ালদা স্টেশনে এসেছি বাস ধরে, এখান থেকে আবার ট্রেনে করে ডায়মন্ডে চলে যাবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখন আমরা শিয়ালদা স্টেশনে বসে আছি। যেহেতু রাত হয়ে গিয়েছে সেই জন্য আমাদের কিন্তু নাইট শোটা দেখা হয়নি, না হলে আমরা দেখে আসতাম।
নাইট শোটা অনেক ভালো হয় আমি শুনেছি, তো দেখার ইচ্ছা রইল পরের বারে যখন যাব। তো তারপরে আমরা ট্রেনে উঠে যাই। তো ট্রেনেই দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর এইদিকে হলো আমার ভাই হলো জানলার কাছে ঘুমাচ্ছিল, সেটাই আর কি দেখাচ্ছিলাম। পুরো ট্রেন ফাঁকা, শুধু আমরাই কজন। তো আমরা ডায়মন্ডে আস্তে আস্তে ট্রেনটা অনেকটাই ফাঁকা হয়ে যায়। তো এখন আমরা কিন্তু ডায়মন্ডের কাছাকাছি চলেও এসেছি, এবার নেমে যাব। আমাদের এখনো এনার্জি কমেনি। আমরা এখন আবার হোটেলে যাব খাবার কিনতে রাতের ডিনারের জন্য। এটা হলো আমার মনে এখনো এনার্জি কমেনি, সবার এনার্জি কমে গিয়েছে সেই জন্য। এটাই ভালো, তাই না? আমরা এখন রাতে বিরিয়ানি খাচ্ছি। তো এখন কিন্তু আমরা রাতের ডিনার করার জন্য হোটেলে চলে এসেছি। তো তখন ভাবলাম যে আমরা দুজন খেয়ে যাই আর বাড়ির জন্য নিয়ে যাব। তো এখন আমরা বিরিয়ানি খাচ্ছিলাম আর বাড়ির জন্য খাবারগুলো প্যাক করতে দিয়ে দিয়েছি। তো খাওয়া হয়ে গেলে নিয়ে একেবারে বাড়ি চলে যাব। উফ, এই এসে বিরিয়ানি আনলাম, সবাই খাচ্ছি। মানে আমি তো খেয়ে এসেছি আর বাকিদের জন্য সব নিয়ে এসছি। আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, হাফ খাওয়া হয়ে গিয়েছে মনে পড়েছে। আর মার আর প্লেট নেই, সেই প্যাকেটের এনার্জি আর নেই, সেই প্যাকেটেই খেয়ে নিচ্ছি। আর আমজাদ দেখো, ওর যেন অনেক বেশি খিদে পেয়েছে। তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত। আজকের ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নেক্সট আরও অনেক ব্লগ আসতে চলেছে, তার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।